উৎসব মুখর পরিবেশে ভারত এবং বাংলাদেশের ১৬২টি ছিটমহলে যৌথ সমীক্ষা শুরু। জনগণনার পাশাপাশি নির্ধারণ হবে নাগরিকত্ব, চলবে ১৬ জুলাই পর্যন্ত। ব্যালট ছিনতাই করে কখনোই ক্ষমতায় যেতে চায় না বিএনপি, মন্তব্য বেগম জিয়ার। সাংগঠনিক শক্তি বাড়াতে সিনিয়র নেতাদের নির্দেশ। স্বাধীনতার পর এবারই প্রথম গড় ও উন্নত দুই মানের গম কেনে খাদ্য বিভাগ। বিতর্ক এড়াতে আগামীতে শুধু একই মানের গম কেনার প্রস্তাব অধিদপ্তরের। পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে, নেওয়া হয়েছে আইনের আওতায়, সংসদে দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। এবং কক্সবাজারে হেলে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের দ্বিতল ভবন, নদীতে ধসে পড়ার আশঙ্কা, প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবস্থিত ১৬২টি ছিটমহলের একই সঙ্গে সোমবার থেকে শুরু হয়েছে যৌথ সমীক্ষা। এর মধ্যে রয়েছে নাগরিকত্ব নির্ধারণ এবং জনগণনা। এই সমীক্ষাকে ঘিরে ছিটমহলবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কুড়িগ্রাম জেলার ১২টি ছিটমহলের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সমীক্ষা দলের গণনাকারীদের কাছে এসে তাদের নাগরিকত্ব সংক্রান্ত মতামত সহ অন্যান্য তথ্যাদি দিচ্ছে। জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার অভ্যন্তরে ভারতের দাসিয়ারছড়া ছিটমহল। এর আয়তন ১৬৪৩ একর। এই ছিটমহলে মানুষদের নাগরিকত্ব নির্ধারণ এবং হেড কাউন্টিং হালনাগাদে ৭টি গ্রামে ক্যাম্প স্থাপন করা হয়েছে। সমন্বয়কারী মধ্যপাড়া ক্যাম্পে গিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধনের পর থেকে ছিটমহলবাসীরা ক্যাম্পগুলোতে এসে কারা বাংলাদেশের নাগরিক হতে চান কিংবা ভারতের নাগরিকত্ব বহাল রেখে সে দেশে যেতে চান তার তথ্য দিচ্ছেন। গণনাকারীরা তা নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করছেন। পাশাপাশি দুদেশের যৌথ হেড কাউন্টিং এর তালিকা হালনাগাদ করা হচ্ছে। আমরা এখানে থাকবো, আর কোথাও যাবো না। আমরা ইন্ডিয়া নিয়ে যাইনি, এখানে বাংলাদেশে আমরা এই বাংলাদেশে থাকবো। আমার বাপ দাদা এখানে থাকে, বর্তমানে বাংলাদেশে, আমরা বাংলাদেশে থাকবো। ভারত যাইতে চাই ৩ ছেলে সহ। জরিপকারীদের সেটা জানাচ্ছি। এই ছিটমহলের সমীক্ষা কাজে নিয়োজিত আছেন দুদেশের ৩ জন করে সুপারভাইজার ও ১১ জন করে গণনাকারী। বাংলাদেশ থেকে আমরা ৭ জন গণনাকারী এবং ২ জন সুপারভাইজার এখানে কাজ করছি। আমরা ভারত থেকে ৬৯ জন আসছি এই জয়েন্ট সার্ভে করার জন্য। ইন্দো বাংলাদেশ যে আমাদের সিডমাল বিনিময়ের যে চুক্তি হয়েছে সেটার জয়েন্ট সার্ভে করার জন্য আসছি আমরা। এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি হয়ে যাওয়ার প্রমাণপত্র তৈরি হচ্ছে বলে জানালেন ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের এই নেতা। স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে আমরা হেড কাউন্টের তত্ত্ব আধিকারিকদেরকে আমরা সার্বিক সহযোগিতা করতেছি এবং আমরা সবাই এই কাজটি মধ্য দিয়ে আমরা সবাই বাংলাদেশি যে হয়ে যাচ্ছি তারই প্রমাণ আজকে এটা দিয়ে। যৌথ সমীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা তাদেরকে এই কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার ইতিমধ্যেই দিয়েছি এবং আগামীতেও আমরা সেই সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। গত ১৬ জুন ভারতের কলকাতায় দেশের জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ছিটমহল বিনিময়ে যে কর্মকৌশল নির্ধারণ করা হয়েছিল তারই ভিত্তিতে এই যৌথ সমীক্ষা পরিচালিত হচ্ছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশি ছিটমহলগুলোর জনগণনা। স্থানীয় সময় সোমবার বিকেল ৫:৩০ পর্যন্ত চলে প্রথম দিনের গণনা। সরকারি সময় সকাল ১০:৩০ থেকে গণনা শুরু করার কথা থাকলেও প্রথম দিনের গণনাকারীদের সংবর্ধনা এবং এলাকা বুঝে নিতে কিছু সময় নষ্ট হয়। পরে ১১:৩০ থেকে গণনা শুরু হয় বলে জানান ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেন। ভারতের অভ্যন্তরে ৫১টি বাংলাদেশি ছিটমহল রয়েছে। জনগণনার জন্য ২৫টি ক্যাম্প অফিস খোলা হয়েছে। ১৭ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কুচবিহার জেলা প্রশাসন। ৩০ নভেম্বর পর্যন্ত উভয় দেশের ছিটমহলের বাসিন্দারা তাদের ইচ্ছেমতো দেশ পরিবর্তন করে পুনর্বাসন কেন্দ্রে আসতে পারবে।
হাউস নাম্বার অনুযায়ী যারা আসছে তাদের আমরা ওই নাম, বাবার নাম, স্ত্রীর নাম, ছেলে মেয়ে কে কে আসেন এগুলো আমরা মিলিয়ে নিচ্ছি প্রথমে। তো তারপরে একটা কলাম আছে, যে কলামটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ কলাম, যে যেটা হচ্ছে অপশনের কলাম, সেইটা তখন আমরা ওনাকে জিজ্ঞেস করছি পুরো মিলিয়ে নেওয়ার পর যে উনি কোথায় থাকতে চান, ভারতবর্ষে থাকতে চান না বাংলাদেশে। এবার ওনারা যদি বলেন বাংলাদেশ, তাহলে ওখানে আমরা বিডি করে দিচ্ছি এবং যখনই বিডি লেখা হচ্ছে তখনই ওনার ছবিটা তুলে নেওয়া হচ্ছে পরবর্তীকালে, যাতে উনি বাংলাদেশ যেতে পারেন ওনার সুবিধার্থে। এবং যারা ইন্ডিয়ায় থাকতে চান, যখন বলছে আমরা ভারতেই থাকবো, তখন আমরা ওটা আইএনডি লিখে দিচ্ছি। দুই গভর্নমেন্ট আসলে অত্যন্ত কর্ডিয়ালি এই বিষয়টা নিচ্ছে যে যারা আমাদের দেশে আছে তারাও সুযোগ সুবিধা পাচ্ছে না, যারা এখানে আছে তারাও সুযোগ সুবিধা পাচ্ছে না, যার কোনো একটা মিউচুয়ালিজমের মাধ্যমে জাস্ট তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে তারা কোন দেশে থাকতে চায়। যদি ইন্ডিয়া এখানে যারা আছেন তারা যদি বাংলাদেশে যেতে চান তাদেরকে সে অপশন দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তর আগামীতে তাদের আমদানি করা সব গমই একই মান অর্থাৎ শতকরা 12.5 প্রোটিন সম্পন্ন করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। মন্ত্রণালয় কর্মকর্তাদের মতে এবার প্রথমবারের মতো গড় এবং উন্নত দু ধরনের গম কেনাতেই মান নিয়ে বিতর্ক চলছে। তারা বলেন, ভবিষ্যতে শুধু একটি মানের গম কিনলে এ ধরনের পরিস্থিতি আর সৃষ্টি হবে না। বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বছরের পর বছর ধরে দেশে সরকারি পর্যায়ে শতকরা 10 ভাগ প্রোটিন সম্পন্ন গমই কেবল আমদানি হয়ে আসছিল। এবারই প্রথম গড়মানের অর্থাৎ শতকরা 10 ভাগ প্রোটিনের গম অর্ধেক, বাদবাকি অর্ধেক উন্নত মানের অর্থাৎ শতকরা 12 ভাগ প্রোটিন সম্পন্ন গম আমদানির জন্য টেন্ডার হয়। খাদ্য বিভাগের কর্মকর্তাদের মতে মার্চ এপ্রিলে গুদামগুলো থেকে গড়মানের গম বিতরণে তাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু মেয়ের দিকে উন্নত মানের গম গুদামে ঢোকার পরপরই আগের গম নিয়ে নানা অনীহা শুরু হয়। মানুষের চাহিদা যেটা আছে সেটা হচ্ছে, একসময় আমরা তো আসলে মোটা চাল হলেই আমাদের হতো, এখন আর মোটা চালে কিন্তু কারো হয় না, সবাই আসলে চিকন চালটাই খুঁজছে। চাহিদার যে সক্ষমতা, সেই সক্ষমতাটা বেড়েছে। এবং গমের ক্ষেত্রেও আসলে ঠিক তাই। গমের ক্ষেত্রে আমাদের বর্তমানে যে স্পেসিফিকেশন আছে, এই স্পেসিফিকেশন কিন্তু অনেক পুরনো স্পেসিফিকেশন। আমি তো চাই যে খাদ্যটা যেটা আসবে সেটা যেন ভালো মানেরও হয়। খাদ্য অধিদপ্তরের নিয়ম হচ্ছে, গুদামে যে গম আগে ঢুকবে তা আগে বিতরণ হবে। যেহেতু গুদামে উন্নত গম ঢোকার পরেই আগের গমের মান নিয়ে বর্তমান বিতর্কের শুরু, সেহেতু আগামীতে সারা বছরই গুদামগুলোতে একই মানের গম রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন কর্মকর্তারা। প্রোটিন যেটা আমরা 10% সর্বক্ষেত্রেই এটা আমরা 12.5% করতে চাই। টেস্ট ওয়েটটা 75 আছে, ন্যূনতম 76 করতে চাই। ড্যামেজড কার্নেলস 4% ছিল, কমিয়ে আমরা এটাকে 3% করে ফেলতে চাই। আমরা চাচ্ছি এটাকে ইউনিফর্ম করার জন্য। আমি 10 লক্ষ টন কিনব প্রতি বছর, এই 10 লক্ষ টন আমি একই যে মান আছে একই মানে কিনব। আমি যদি 12.5% যদি প্রোটিন হয়, সর্বক্ষেত্রে এটা 12.5% প্রোটিন হবে। দাম বেশি হলেও সরকারের সকল সংস্থা এবং টিআর কাবিখা সহ সব ধরনের কর্মসূচির জন্য একই মানসম্পন্ন গম কেনা হবে বলেও জানান তিনি। আমাদের সেনাবাহিনী আছে, আমাদের বিজিবি আছেন, তারপরে পুলিশ আছেন, আনসার আছেন। এর পাশাপাশি আরো যেসব প্রোগ্রামগুলো আমাদের আছে, যেমন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, টিআর, জিআর, এগুলো আছে। গুণগত মানের ক্ষেত্রে উঁচু মানের, এবং সেই উঁচু মানটা সবার ক্ষেত্রেই যেন আমরা বিতরণ করতে পারি, সেটাই হচ্ছে লক্ষ্য। এ সংক্রান্ত প্রস্তাব শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বরিশাল রুটে নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং এর টিকিট বিক্রি শুরু হতে না হতেই সব শেষ। সময়মতো বুকিং দিয়েও কেবিন পাননি বলে অভিযোগ করেছেন বেশিরভাগ যাত্রী। যারা পেয়েছেন তারাও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন। আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে বিলাসবহুল লঞ্চে কেবিনের টিকিটের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বুকিং স্লিপ জমা দিয়েও কেবিন পাননি বেশিরভাগ যাত্রী। এ কারণে প্রিয়জনের সাথে ঈদ করা নিয়ে শঙ্কা তাদের। তবে টিকিট হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন অনেকেই। এদিকে ঈদের সময় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কেবিনের জন্য আসছিলাম, আজকে টিকিট ছাড়ছে, লঞ্চে টিকিট ছাড়ছে, কিন্তু অনেক চেষ্টা করে একটা টিকিট পাইলাম না। আমি লঞ্চের কেবিনের জন্য স্লিপ জমা দিয়েছিলাম, কিন্তু আজকে এসে দেখি কেবিন ওনারা বললো কেবিনে আমার লিস্টে আমার নাম নেই। আমি অনেক কষ্ট করে 2টা সুপার কেবিন নিছি। এটা অনেক কিছুদিন আগে ছিল 500 টাকা করে, বর্তমানে এদের জন্য 200 টাকা বাড়ছে। আমি একটা কেবিন পেয়েছি, এই জন্য খুশি। আগে ভাড়া কিছুটা বেশি, ঈদ উপলক্ষে ভাড়া কিছুটা বেশি হয়েছে। এদিকে চাহিদা অনুসারে কেবিনের টিকিট দিতে না পারার বিষয়টি স্বীকার করলেও বাড়তি ভাড়ার বিষয়টি অস্বীকার করেছে লঞ্চ কর্তৃপক্ষ।
ঈদের সময় স্বাভাবিক সময়ের চেয়ে 14 থেকে 15 গুণ বেশি কেবিনের চাহিদা থাকে। সব লঞ্চে মোটামুটি 2500 কেবিন রয়েছে, তাই বেশিরভাগ মানুষ কেবিন থেকে বঞ্চিত হচ্ছে। আর ঈদের সময় লঞ্চগুলো অ্যাক্টিভ খালি যায়, তাই লোকসান এড়াতে আমরা স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি কিছু টাকা নেওয়া হয়, কিন্তু তা সরকার নির্ধারিত রেটের মধ্য থেকেই নেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল নৌপথে চলাচল করবে 14টি বিলাসবহুল লঞ্চ। কেবিনের অগ্রিম টিকিট দ্বিতীয় দফায় দেয়া শুরু হয় সোমবার দুপুর থেকে। সাধারণ শ্রেণীর টিকিট পাওয়া যাবে যাত্রাকালে লঞ্চেই। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। গণভবনে রাজনীতিবিদ এবং তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে এই ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও স্পিকার শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্যরা সহ বিভিন্ন স্তরের রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। এতে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে দেশ এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ব্যালট ছিনতাই করে ক্ষমতায় যেতে চায় না বিএনপি। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চায়। রাজধানীর গুলশানে বিকল্প ধারার এক ইফতার পার্টিতে তিনি একথা বলেন। বেগম জিয়া বলেন, দেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির দিকে তাকিয়ে আছে। আমরা বলি না আমরা মারামারি খুনাখুনি বা ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতায় যাব, জিতবো। সত্যিকার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণে নির্বাচন হবে, সেখানে যারাই জিতবে সেভাবে সরকার গঠন করে সকলে মিলে একসঙ্গে কাজ করলেই শুধুমাত্র এই দেশের অনেক সম্ভাবনাময় দেশ, সুন্দর দেশ, এই দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। মহিলারা আজকে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। এই বর্তমান অগণতান্ত্রিক সরকারের দ্বারা, অনির্বাচিত সরকারের লোকজনের দ্বারা বলা হয় পার্লামেন্টের ভিতরে যে মহিলারা সব শোপিস, যেখানে বাংলাদেশের 50% মহিলা, সেই দেশের মা বোনদের কিভাবে অসম্মান করা হয়। এদিকে গুলশান কার্যালয়ে এক বৈঠকে সাংগঠনিক শক্তি বাড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন। 8 জুলাই বেগম জিয়ার ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার বিষয়টি নেতাদের অবহিত করা হয়। নেতাদের নিজ নিজ এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান নজরুল ইসলাম খান। আমাদের এই সভায় আলোচনা করা হয়েছে যে আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য সারা দেশে সংগঠনকে জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের কেন্দ্রীয় পর্যায়ের যত নেতাকর্মী আছেন, মূল দল এবং অঙ্গদল, সহযোগী সংগঠনের, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন যে তারা এই রোজার মধ্যেই তারা স্ব এলাকায় যাবেন এবং সাধারণ মানুষের কাছে যাবেন, নেতা কর্মীদের পাশে দাঁড়াবেন, বিশেষ করে যারা কারাগারে আছে, যারা আহত আছে, যারা নিহত হয়েছে, যারা এখন নানান সংকটে আছে, তাদের পাশে দাঁড়াবেন। জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2015-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্য খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো, বিদেশে তথ্য প্রযুক্তি পণ্য রপ্তানি সহ 10টি উদ্দেশ্যকে সামনে রেখে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়া পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন অনুযায়ী উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজারের জন্য মাস্টার প্ল্যান তৈরি করবে এবং তা বাস্তবায়ন হচ্ছে কিনা তাও তদারকি করবে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ, পাহাড় কাটা বা পুকুর খনন করা যাবে না। এই কর্তৃপক্ষের একটা প্রধান কাজ হবে মাস্টার প্ল্যান তৈরি করা এবং এটির অনুসরণ এনশিওর করা, নিশ্চিত করা।
সেটা কিভাবে করবে সেই পদ্ধতিও এখানে বলা আছে, এবং কেউ যাতে এই মাস্টার প্ল্যানের পরিপন্থী কাজ না করে বা পরিপন্থী উপায়ে ভূমি ব্যবহার না করে এইটা তারা নিশ্চিত করবে। সেই জন্য তারা রেগুলেটরি অথরিটি এক্সারসাইজ করতে পারবে, নিষেধ করতে পারবে, সেটাকে জারি করতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার উন্নয়ন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার সচিবালয়ে দুপুরে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। অর্থমন্ত্রী বলেন, সরকার যখনই ক্ষুদ্র ঋণের উন্নয়নে কোনো পদক্ষেপ নিতে যায়, ডক্টর ইউনূস তাতে বাধা হয়ে দাঁড়ায়। সবসময় দে হ্যাভ বিন কানেক্টেড উইথ অ্যান ইন্ডিভিজুয়াল গেছেন শেষ। এটা ইউনূস সাহেব প্রথম এটা সৃষ্টি করলেন। ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন এন ইন্ডিভিজুয়াল, এটা একটা সিস্টেম, এবং সেই সিস্টেমটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। তো দুর্ভাগ্যের বিষয়, ইউনূস সাহেব নিজে যদিও সৃষ্টি করলেন যে এটা একটা ইনস্টিটিউশন হবে, তারপরে উনি হয়ে গেলেন গ্রামীণ ব্যাংক। হিজ সিস্টেম হ্যাজ অলসো ডেভেলপড ওভার টাইম। এখন এটা ডেভেলপমেন্টের প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনটা আমরা এগুতে পারছি না বিকজ অফ হিম ইনডাইরেক্টলি। কেন উনি কেস দিয়ে সবকিছু বন্ধ করে রাখেন, উনি নিজে দেন না, ওনার সমর্থকরা কেস নম্বর তো দিতেই থাকেন, এবং তারপরে কোনো কিছু আমরা এই গত 4-5 বছর ধরে কোথাও একটি পদক্ষেপ নিতে পারিনি। প্রবাসের সময় আরো থাকছে। সিরিজের শেষ টি-20 ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ভুল শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা, সিরিজ জিততে চায় প্রোটিয়ারা। কক্সবাজারে হেলে পড়েছে ফিশারি ঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের দ্বিতল ভবন। একই সঙ্গে সরে গেছে ভবনটির নিচে থাকা 10টি পিলারও। ভবনটি যে কোনো সময় নদীতে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। আমাদের কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানায়, সোমবার রাতে ইফতারির পর বিকট শব্দে হেলে পড়ে ফিশারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের দ্বিতল এই ভবনটি। একই সঙ্গে নিচে 10টি পিলারও সরে যায়। এ সময় ভবনের ভিতরে থাকা কয়েকজন মাছ ব্যবসায়ী আতঙ্কে দ্রুত বেরিয়ে আসেন। বিল্ডিং এর ঠিক কাত হয়ে গেছে, পূর্ব দিকে কাত হয়ে আপনার কংক্রিট গুলি নিচের দিকে ঝুলে ঝুলে পড়তেছে, এবং উপরে গ্লাসগুলি খুব সুন্দর করে ফাইটে নিচের দিকে পড়তেছে। আমাদের এখানে মরে যাওয়ার মতো সেন্সিটিভ ছিল, ম্যানেজার কোনো উদ্যোগ নেয়নি। শেষ মুহূর্তে এসে যখন একদম এটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তখন প্রশাসনের টনের লক্ষ্য। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। জননিরাপত্তার খাতিরে দ্রুত ভবনটি সিলগালা করে দেওয়ার কথা জানান তারা। ইঞ্জিনিয়ার এসে এটা পরীক্ষা নিরীক্ষা করে এটা সিলগালা করে দেওয়া উচিত, অতি সত্বর সিলগালা করে দিয়ে এখানে কোনো লোকজন যাতে প্রবেশ না করে। এদিকে স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সকালে ভবনটি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সকালেও যদি ইনশাল্লাহ আমরা যদি ভাঙা শুরু করতে পারি, তাহলে হয়তো দেখা গেল যে আমরা কিছু উদ্ধার করতে পারি কিনা, আর না হলে তো রাত্রে যদি এটা ভেঙে পড়ে যায় আমাদের তো কিছু করার নাই। বারবার মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মহলকে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক। পানি উন্নয়ন বোর্ড এটা করে দিবে। পানি উন্নয়ন বোর্ড গতকালকেও তাদের বিভাগীয় প্রধান আসছিল, চিটাগাং বিভাগীয় প্রধান আসছিল, উনি এসে দেখে গেছেন, বলছে কালকে কাজ শুরু করে দিবে। কালকে যাওয়ার আগে এটা টস করছে। কক্সবাজারের এই মৎস্য অবতরণ কেন্দ্রটিতে প্রতিদিন 20 থেকে 30 মেট্রিক টন মাছ কেনা বেচা হয়, যা পৌঁছে যায় দেশের বিভিন্ন জেলায়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই খাত হয়ে মাছ রপ্তানি করা হয়। সময় সংবাদ, কক্সবাজার। পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সকালে জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক এবং আটককৃতদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান। অবশ্যই দুঃখজনক এই ধরনের ঘটনাটির আমরা পুরাপুরি বিশ্লেষণ পর্যবেক্ষণ সবই আমরা করেছি, এবং আমাদের আইজি সাহেব ঘোষণাও দিয়েছেন কয়েকজন চিহ্নিত ব্যক্তিকে, তাদেরকেও ধরার কয়েকজনকে আমরা ধরিয়েছি। যারা এই অপকর্মটি করেছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে আমরা আইনের কাছে পৌঁছে দিয়েছি, এবং বাকি 2-1 যারা আছে তাদেরকে আমরা সেই ব্যবস্থাটা করে নিব। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন না পাওয়া MLM কোম্পানিগুলোর প্রতারণা সম্পর্কে দেশবাসীকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার দুপুরে জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে অনুমোদন না পাওয়া কোম্পানিগুলোর রিট আবেদন উচ্চ আদালত স্থগিত করায় কোম্পানিগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাবার সুযোগ পাচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। আমাদের মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে এদের লাইসেন্স আমরা দেই নাই। মন্ত্রণালয় কর্তৃক
আপিল আবেদন খারিজকৃত। অধিকাংশ কোম্পানি মহামান্য হাইকোর্টে রিট মামলা দায়ের করে কোম্পানির কার্যক্রম পরিচালনা করে চলেছে। কোথাও এমএলএম ব্যবসার নামে কেহ কোনো প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা বা প্রণীত আইনের আওতায় কোনো অপরাধ করলে তাদের বিরুদ্ধে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 13 মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গত 16 ডিসেম্বর 2014 তারিখে দেশের সকল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি রেঞ্জসমূহ, জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর পত্র জারি করা হয়। এ বিষয়ে মাঠ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আশা করি দেশের সাধারণ মানুষ এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। 2001 সালের 16 জুন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় 6 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এদিকে 2 আগস্ট এই ঘটনায় দায়ের করা হত্যা মামলা এবং বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানির দিন ধার্য করা হয়েছে। সোমবার সকালে অতিরিক্ত জেলা এবং দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শহীদুল হক চৌধুরী এই চার্জ গঠন করেন। এ সময় বোমা হামলা মামলার আসামি মুফতি হান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু এবং শাহাদত উল্লাহ জুয়েল আদালতে উপস্থিত ছিলেন। এই মামলার এক আসামি পলাতক রয়েছে, অন্য 2 আসামি ভারতের কারাগারে আটক রয়েছেন। 2001 সালের 16 জুন নারায়ণগঞ্জের চাষারায় আওয়ামী লীগের অফিসে বোমা হামলায় 20 জন নিহত হন। যে বোমা হামলা মামলাটা আছে ওই মামলায় আসামিদের 3 জন আসামির উপস্থিতি আজকে চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে আদালত এই মামলাটা পরবর্তী শুনানির দিন ধার্য করছে 2/8/2015 সাক্ষীর জন্য। ওই দিন আমরা রাষ্ট্রপক্ষ থেকে দুটোটা মামলায় সাক্ষী উপস্থাপন করব এবং সাক্ষী শুরু হবে। এবার প্রবাসের কিছু খবর। সৌদি আরবের জেদ্দা শহরে বাংলাদেশ প্রেস উইং খোলার দাবি জানিয়েছেন প্রবাসী সাংবাদিকরা। মক্কায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে জেদ্দা প্রবাসী সাংবাদিকদের ইফতার এবং মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। জেদ্দা রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। কমিটির সভাপতি MY আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করার কথা জানান। সভা বিশেষ অতিথি হিসেবে কনসুলেট জেদ্দা কনসাল জেনারেল AKM শহীদুল করিমও উপস্থিত ছিলেন। সৌদি আরবে প্রবাসী লাকসাম মনোহরগঞ্জ আওয়ামী লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটির অভিষেক এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের কোকোপাম রেস্তোরাঁয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান এবং স্থানীয় বিশিষ্টজন জাকির হোসেন। নবগঠিত কমিটিতে মাসুদ পারভেজকে সভাপতি, নুরুল আমিন নুরুকে সাধারণ সম্পাদক এবং ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় নতুন সদস্যরা বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল থেকে প্রতিটি পর্যায়ে যোগ্য নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন। ঢাকা ও চট্টগ্রাম থেকে 1200 কেজি বিস্ফোরক সহ 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করা হয়। এরা হলেন আওয়াল, আলম শরীফ ও সাইদুল। গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, 2 কেজি বিস্ফোরক সহ আওয়ালকে লালবাগ থেকে আটক করা হয়। তবে তার দেয়ার তথ্যের ভিত্তিতে লালবাগ এবং চক বাজার থেকে সহযোগী আলম এবং শরীফকেও আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্য অনুসারে চট্টগ্রাম থেকে আটক করা হয় সাইদুল নামে আরও একজনকে। এ সময় সাইদুলের বাসা থেকে 12 কেজি বিস্ফোরক সহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য দিয়ে ককটেল থেকে শুরু করে শক্তিশালী বোমাও বানানো সম্ভব। আটক করা 4 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সালফার যে যৌগ পাওয়া গেছে তাতে 3 ধরনের উপাদান রয়েছে, একটা সালফার, একটা হেক্সাক্লোরাইড আর একটা হলো লিথিয়াম। এই 3 ধরনের বিস্ফোরকের এটি আরেকটু রিফাইন করে এবং এর সাথে আরো কোনো 2-1টা উপাদান মিশিয়ে বাজি কিংবা পটকা কিংবা ককটেল কিংবা শক্তিশালী বোমা যে কোনো কিছুই তৈরি করা সম্ভব। প্রথমত উদ্ধার হয় ঢাকা থেকে। ঢাকার উৎস খুঁজতে গিয়ে চিটং, বাংলাদেশে তো আর আসলে এটি উৎপাদিত হয় না, সেই ক্ষেত্রে কোথা থেকে এনেছে সেটি আমরা জানার চেষ্টা করব।
নারায়ণগঞ্জের পূবালী সল্টের গুদাম থেকে অবৈধভাবে আমদানি করা 2199 বস্তা লবণ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গুদামটি সিলগালা করে 2 কর্মচারীকে 1 বছর করে কারাদণ্ডও দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকার পূবালী সল্টের গুদামটিতে অভিযান চালানো হয়। এই সময় সামুদা কেমিক্যালের মালিকানাধীন বিপুল পরিমাণ আয়োডিনবিহীন লবণের মজুদের খোঁজ পান তারা। তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয় গুদামটি। যদিও সামুদা কেমিক্যালের ব্যবস্থাপকের দাবি, লবণ আমদানির সব বৈধ কাগজপত্র রয়েছে তাদের। নিজস্ব গুদামে জায়গা সংকুলান না হওয়ায় পূবালী সল্টের গুদাম ভাড়া নিয়ে লবণ রেখেছিলেন তারা। আমাদের বাৎসরিক লবণের পারমিশন আছে ইন্ডিয়া থেকে 57,000 মেট্রিক টন। তার মধ্যে এই কনসাইনমেন্টে আমরা লবণ আনছি 15,000 মেট্রিক টন। আমরা আমাদের ফ্যাক্টরিটা হলো মুন্সিগঞ্জে। কিছু মাল আমরা আমাদের গোডাউনে রাখছি, আর কিছু মাল এখানে আমরা পূবালী সল্টের ফ্যাক্টরিতে গোডাউনে রাখছি। এটা 1600 মেট্রিক টন। আমরা 20,199 বস্তা পরিশোধিত এবং আয়োডিনবিহীন লবণ পেয়েছি। এই লবণটা আনার কোনো বৈধ কাগজপত্র এখানে যে 2জন স্টোর কিপার এবং একজন নৈশ প্রহরী ছিল, মালিককে আমরা পাইনি। তাদের কাছে আমরা একাধিকবার কাগজপত্র চেয়ে কোনো বৈধ কাগজপত্র তারা প্রদর্শন করতে বা দেখাতে পারে নাই, যে কারণে আজকে এই আয়োডিনের অভাব জনিত রোগ প্রতিরোধ আইন 1989 4 2 ধারা লঙ্ঘনের দায়ে তাদের 2জনের প্রত্যেককে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, হোটেলে খাবার খাওয়াকে কেন্দ্র করে কলেজের 4র্থ বর্ষের 2 শিক্ষার্থী এবং হোটেলের কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে কলেজের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী রড, লাঠি, সোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় আহত হয় 2 জন। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি, দোকানপাট। স্থানীয়দের অভিযোগ, নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হামলা চালানো হয়েছে সাধারণ মানুষের ওপর। দোষীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। পরস্পর বিরোধী বক্তব্য আমরা শুনেছি। আমরা যখন আসি তখন 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল। রাস্তায় ঘাটের গাড়িগুলি ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে যায়। আমরা এক পক্ষকে, স্টুডেন্ট পক্ষকে কলেজের ভিতরে নিয়ে আসি এবং মহল্লাবাসীকে ভিতরে যেতে বলি, কিন্তু মহল্লাবাসীরা ভিতরে না গিয়ে তারা কিছুটা চড়াও হয়। চড়াও হলে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করি। তাতে তারা ছত্রভঙ্গ হয়, এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। কোকেন আটকের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম বন্দরে অবস্থানরত 24 জন চীনা নাবিককে বন্দর ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন পুলিশের বিশেষ শাখা। এদিকে চট্টগ্রামে তরল কোকেন আমদানির ঘটনায় আদালতের নির্দেশে আবারও নমুনা সংগ্রহ করতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়হীনতার কারণে বাধার সম্মুখীন হয়েছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুসারে মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য সোমবার সকালে বন্দরের 4 নম্বর ওয়ার্ডে যান গোয়েন্দা পুলিশের 10 সদস্যের একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রায় 3 ঘন্টা অপেক্ষার পরও কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় কন্টেইনার খুলে আলামত সংগ্রহ করতে পারেননি তদন্ত কর্মকর্তারা। এর আগে গত 6 জুন খান জাহান আলী ট্রেডার্সের সূর্যমুখী তেলের চালানটি জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। পরে ল্যাবরেটরি পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেলে 27 জুন মাদকদ্রব্য আইনে মামলা করে পুলিশ। বগুড়া থেকে 43টি বাংলাদেশি পাসপোর্ট সহ মানব পাচারকারী দলের সদস্য সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সেখান থেকে আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে 43টি দেশি পাসপোর্ট জব্দ করা হয়। আটক করা ব্যক্তি মানব পাচারকারী দলের সদস্য বলে ধারণা করছে পুলিশ। গাবতলী সন্ধ্যাবাড়ি আতিকুর রহমান আতিক নামের এক লোকের বাড়িতে অনেকগুলো পাসপোর্ট আছে। তখন আমরা যাই, তার বাড়ি তল্লাশি করে 43টা পাসপোর্ট পাই এবং তাকে আটক করি। যেহেতু সে অন্যের পাসপোর্ট তার কাছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার জন্য দিল্লিতে গণভোট আয়োজনের কথা ভাবছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় সংবাদ মাধ্যম সোমবার জানায়, এই ব্যাপারে গণভোট বা অন্য কোনোভাবে
অধিবাসীদের সিদ্ধান্ত নেওয়া যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করতে উদ্যোগ নেওয়ার জন্য নগর উন্নয়ন বিভাগকে নোটিশ দিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যের মর্যাদা পেতে বিল তৈরি করতে দিল্লির আইন বিভাগকেও দ্রুততার সঙ্গে কাজ করছে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল। গত মাসে এই দুই মন্ত্রণালয় কেজরিওয়ালের নির্দেশনা পান। বিভিন্ন পত্রিকার খবরে বলা হয়েছে, গণভোটের আয়োজনের ব্যাপারে কেজরিওয়াল তার সরকারের মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। কেজরিওয়াল গণভোট আয়োজন করলে তা কেন্দ্রের সঙ্গে তার সরকারের মতপার্থক্য চরমে তুলবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ মর্যাদার ভূখণ্ড হিসেবে স্বীকৃত দিল্লি, তবে অন্যান্য রাজ্যের মতো দিল্লির বিধানসভা থাকলেও পুলিশ, ভূমি ও প্রশাসনিক অনেক বিষয়ের নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। সিরিজ বাঁচাতে হলে শেষ টি-20 ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। এজন্য গেল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের। এই কথা বললেন বাংলাদেশের অলরাউন্ডার সৌম্য সরকার। অন্যদিকে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা 2-0-তে সিরিজ জিততে চায়। এজন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা বলছেন প্রোটিয়া বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাফেল্ড। অবশ্য এই ম্যাচের আগে অনুশীলন করেননি দু দলের বেশিরভাগ ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টি-20 ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দুপুর 1টায়। ধারে ও ভারে, এমনকি র্যাঙ্কিং অথবা অভিজ্ঞতা সব জায়গায় তো বাংলাদেশ দলের থেকে বেশ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দমে যাননি টাইগার স্পিনাররা। তাতেও ফুল মার্কস পেল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং এই জায়গায় তাড়াহুড়ো কিংবা চাপ যাই বলা হোক না কেন, পুরোপুরি ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা। ফল প্রথম টি-20তে সুযোগ তৈরি করেও অবহেলায় নষ্ট হলো স্বপ্নটা। এবার অন্তত সিরিজ বাঁচানোর ম্যাচে এমন ভুল করতে চায় না টিম বাংলাদেশ। এতে অবশ্য মাঠের খেলার সঙ্গে মানসিক খেলাটাও খেলতে হচ্ছে টাইগারদের। কেননা প্রথম ম্যাচে অল্প রানে প্রতিপক্ষকে বেঁধে ফেলার পরও ব্যাটসম্যানদের অতিরিক্ত শট খেলায় ডুবেছে দল। এবার হয়তো দলে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও আবারও স্পিনে ডিভিলিয়ার্সদের কাবু করতে চায় টিম বাংলাদেশ। গায়ের শক্তি থেকে মেন্টালের দিকটা দিয়ে বেশি খেলতে হয় টি-20 অল্প ওভারের, আর কিভাবে কোনভাবে কি ক্যালকুলেশন করতে হয়। তো এটা যদি যত বেশি খেলা যায় তত মনে হয় ভালো। প্রথম ম্যাচটা ভালো করে আমাদের ফরে নিয়ে আসার জন্য, তো কোনো কারণে সেটা হয়নি। তো নেক্সট ম্যাচ থেকে চেষ্টা করব যে আমাদের ফরে নিয়ে আসার জন্য রেজাল্ট। এদিকে বাংলাদেশ যখন নিজেদের ভুল নিয়ে হিসেব করছে, তখন হয়তো সিরিজ জয়ের স্বপ্নে বিভোর দক্ষিণ আফ্রিকা। কেননা উপমহাদেশের কন্ডিশনে স্বাগতিকদের পিচের অস্ত্রকে বুমেরাং বানিয়ে আক্রমণাত্মক ছিল প্রোটিয়ারা। তাই তো 100-র নিচে অল আউট করেছে সাকিব তামিমদের। তবে তাই বলে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় অতিথিরা। বাংলাদেশকে হালকা করে দেখার সুযোগ নেই। গেল ম্যাচে আমাদের ছেলেরা দারুণ বল করেছে। আসলে আমরা এই আক্রমণাত্মক খেলা পরের ম্যাচেও ধরে রাখতে চাই। সামনে টি-20 বিশ্বকাপের জন্য তরুণরা নিজেদের এখন প্রস্তুত করছে। এটা আমাদের দলের জন্য বেশ কাজে দিচ্ছে। আর ডিভিলিয়ার্স, ডুমিনি, মিলারদের নিয়ে দক্ষিণ আফ্রিকা যেখানে 77টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছে, সেখানে টাইগাররা খেলেছে মাত্র 43টি। এজন্য এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে হলে খানিকটা বেশি শ্রম দিতে হচ্ছে মাশরাফিদের। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উৎসব মুখর পরিবেশে ভারত এবং বাংলাদেশের 162টি ছিটমহলের যৌথ সমীক্ষা শুরু। জনগণনার পাশাপাশি নির্ধারণ হবে নাগরিকত্ব, চলবে 16 জুলাই পর্যন্ত। ব্যালট ছিনতাই করে কখনোই ক্ষমতায় যেতে চায় না বিএনপি, মন্তব্য বেগম জিয়ার। সাংগঠনিক শক্তি বাড়াতে সিনিয়র নেতাদের নির্দেশ। স্বাধীনতার পর এবারই প্রথম গড় ও উন্নত দুই মানের গম কেনে খাদ্য বিভাগ। বিতর্ক এড়াতে আগামীতে শুধু একই মানের গম কেনার প্রস্তাব অধিদপ্তরের। পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। নেওয়া হয়েছে আইনের আওতায়, সংসদে দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং কক্সবাজারে হেলে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের দ্বিতল ভবন। নদীতে ধসে পড়ার আশঙ্কা, প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি এবং সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।